নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে সরি অ্যাবাউট মাই হেলথ ইস্যু। আমি বিগত 7-8 দিন ধরে ফিভারের কারণে আমার গলার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, তো চলো আজকের আমরা যে ক্লাস সেটা ফ্লোরা নিয়ে শুরু করছি ফরেস্টার এক্সামের জন্য। ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের এক্সামের জন্য তোমাদের একটা জিনিস আমি নোটিস করেছি, দেখে নিও। যখন বলছে যে ট্যাট ওয়ান আর ট্যাট টু এর নোটিফিকেশন আসবে, সো কল তোমাদের যে কোচিং সেন্টারগুলো আছে ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের যে রিক্রুটমেন্টের কথা ভুলেই গেছে। ঠিক আছে, তো আমরা এখন থেকে ফ্লোরা অ্যান্ড ফনা শুরু করছি। প্রথম ফ্লোরা করব, তারপর ফনা করব। 10টা ক্লাস ফ্লোরা, টোটাল 200টা কোশ্চেন, ফনার 200টা কোশ্চেন আমরা এখানে ডিসকাস করব। ঠিক আছে, যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। অ্যান্ড আজকে হচ্ছে তোমাদের 10ই আগস্ট, অ্যান্ড 11ই আগস্ট আমি সকালে তোমাদের 11 আগস্ট যারা কম্বাইন 4 এর মেন্স দিচ্ছ ওদের জন্য আমি কি শুরু করতে চলি, একটা এসের ভিডিও দেবো। ঠিক আছে, ওখান থেকে হয়তো তোমাদের এক্সামে একটা এসে আসতে পারে। ঠিক আছে, 10টা এসে আমি বলে দেবো যে কোনটা এসে কেন ইম্পর্টেন্ট, অ্যান্ড লেকচার ফর্মে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তুমি চাও যে এই কোশ্চেনগুলো আমি তোমাদের টেলিগ্রামে শেয়ার করি, তবে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে দিও। আমি আমার টেলিগ্রাম গ্রুপ নেক্সট ইয়োদ্ধা, যেটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আছে, ওখানে আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, তো চলো আমি আজকে 20 কোশ্চেন নিয়েছি এখানে ফ্লোরা আনফোনা থেকে। And যারা যারা নতুন এসেছো তোমরা অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, এটা একটা ছোট্ট চ্যানেল শুরু হয়েছিল, বাস তোমাদের সাহায্যে আমি এটাকে মোটামুটি 2.3K এর কাছাকাছি নিয়ে এসেছি। আমি চাই এই চ্যানেলটা একটা ভালো চ্যানেল হোক, যেখানে কোয়ালিটি এডুকেশন দেওয়া হবে। ঠিক আছে, চলো এখন প্রথম কোশ্চেন, ফ্লোরা শব্দটি কি বলতে কি বোঝায়? ফ্লোরা শব্দটি কি? প্রথম কথা হচ্ছে ফ্লোরা যে তোমাদের, ঠিক আছে, যে শব্দটি রয়েছে এটার মানেটা কি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। ঠিক আছে, তো তুমি বলো ফ্লোরা শব্দটার মানে কি? ফ্লোরা শব্দটার হচ্ছে মানে কি? ফ্লোরা মানে হচ্ছে তোমাদের একটা জিনিস বলি, ফ্লোরা মানে হচ্ছে প্লান্ট, আর ফনা মানে হচ্ছে কি? ফনা মানে হচ্ছে এনিম্যালস, মানে হচ্ছে এনিম্যালস উদ্ভিদ জগৎ নিয়ে। এই একটা হচ্ছে প্লান্ট উদ্ভিদ, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে তোমাদের হচ্ছে প্রাণী। ঠিক আছে, তো ফ্লোরা মানেটা কি? ফ্লোরা মানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে, তুমি লিখতে পারো কোনো নির্দিষ্ট অঞ্চল, স্থান বা সময়ের সমস্ত উদ্ভিদ প্রজাতি। কোনো একটা এই নির্দিষ্ট স্থান বা সময়ের মধ্যে যে একটা নির্দিষ্ট প্রজাতি, বেশ উদ্ভিদ প্রজাতি রয়েছে এই জায়গাটার ভিতরে, সবগুলোকে ফ্লোরা বলে। একটি নির্দিষ্ট অঞ্চল সমস্ত উদ্ভিদ প্রজাতি হচ্ছে ফ্লোরা। অ্যান্ড ফনা কি? ফনা হচ্ছে সেম জিনিস, বাস প্রাণী প্রজাতি হবে। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? এখন তোমাদের আমি কিছু আচ্ছা, ফ্লোরা মানে হচ্ছে তোমাদের শুধু বনভূমির উদ্ভিদ। ঠিক আছে, ফ্লোরা চেয়ে সীমিত আর মেডিকেল প্লান্ট অফ, ঠিক আছে, একটি শ্রেণী, নির্দিষ্ট শ্রেণী রয়েছে, ফ্লোরা নয়। চলো, ফ্লোরা ফনা এনভায়রনমেন্টের কনসেপ্ট, এটা তোমাদের অনেকবার কোশ্চানে এসেছে। এফ ফর ফ্লোরা, ফ্লাওয়ার, প্লান্টস অ্যান্ড, ঠিক আছে, ফরা বলতে বোঝা হচ্ছে একটি অঞ্চলের কি উদ্ভিদ প্রজাতিকে বোঝায়। ঠিক আছে, নেক্সট কোশ্চান দেখো, ভেজিটেশন বা উদ্ভিদ সমষ্টি ফ্লোরা থেকে কিভাবে আলাদা? ভেজিটেশনটা কি? ভেজিটেশন দেখো, আমাদের কোশ্চেন হচ্ছে ভেজিটেশন ভার্সেস ফ্লোরা। ফ্লোরা হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চল থাকা উদ্ভিদ প্রজাতির তালিকা। ঠিক আছে, ফ্লোরা। আর ফনা, ভেজিটেশন দিও কোনো নির্দিষ্ট অঞ্চলে, কোনো অঞ্চলে উদ্ভিদের বাস্তব বিস্তার, ঘনত্ব, গঠন, ভৌত আচ্ছাদন, অর্থাৎ সেখানে উদ্ভিদ সমাজ দেখতে কেমন। সাপোজ ধরো এটা হচ্ছে তোমাদের সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এখানে যে উদ্ভিদ জগৎ আছে এগুলো ফ্লোরা বলা হয়। কিন্তু এগুলো দেখতে কেমন, কত ঘনত্ব রয়েছে, গঠন কেমন, কিভাবে তৈরি হয়েছে, এগুলো হচ্ছে তোমাদের ভেজিটেশন। ঠিক আছে, বা উদ্ভিদ সমষ্টি বলা হয় ফ্লোরা, মানে হচ্ছে কি, তো এখানে তোমার উদ্ভিদ প্রজাতির তালিকা, উদ্ভিদ ভৌত আচ্ছাদন বা উদ্ভিদ সম্পাদন গঠন, আর একটা অপশন কি রয়েছে তোমাদের, ঠিক আছে, তো ডাইরেক্ট যদি আমি বলি এখানে তুমি কোশ্চেন হবে উদ্ভিদ প্রজাতি তালিকা, উদ্ভিদের ভৌত আচ্ছাদন, ভৌত সম্প্রদায়ন গঠন। ঠিক আছে, এটা হবে তোমাদের, ঠিক আছে, কি হবে তোমাদের আনসার? এটা হবে তোমাদের ভৌত আচ্ছাদন। ঠিক আছে, তো এখন তোমাদের আমি যদি ওয়ান লাইনারে বলি ফ্লোরা মানিটা কি? ফ্লোরা মানিটা হচ্ছে প্লান্ট,
হোয়াট প্লান্ট, কি প্লান্ট রয়েছে, ঠিক আছে। আর ফনা মানিটা এই এরিয়াটা কিভাবে কভার করে রয়েছে, ঠিক আছে, মনে রাখবে। বুঝেছো তোমরা এই এরিয়াটা কিভাবে কভার করে রয়েছে, তারপরে কিভাবে কভার করে রয়েছে এবং কি এই ভূত গঠন কিভাবে হয়েছে এটা, তারপরে যে কি কি উদ্ভিদ রয়েছে এইসব এবং ঘনত্ব কতটা, এটা নিয়ে যে এটা সেটা হচ্ছে তোমাদের ভেজিটেশন, ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের ভেজিটেশন অবধি কোনো সমস্যা হওয়ার কথা না। নেক্সট, অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম তোমাদের বা আবৃতজীবী উদ্ভিদ কে উদ্ভিদকে অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদকে আর কি বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতকারী উদ্ভিদ আর কি কি বলা হয়, এটাকে সুপুষ্পক উদ্ভিদ বলা হয়, ঠিক আছে। অ্যাঞ্জিওস্পার্ম আবৃতকারী বা সুপুষ্পক উদ্ভিদ বলা হয়। এদের বৈশিষ্ট্যটা কি, এদের ফুল থাকে, এদের কি থাকে, ফ্লাওয়ার্স, ফুল থাকে, মনে রাখবে। বীজ এদের কি থাকে, বীজ ফলের ভিতরে আবৃত থাকে, আমের ভিতরে বীজ রয়েছে, ঠিক আছে। এটা এটা উদ্ভিদ জগতের সবচেয়ে বৈচিত্র্য গোষ্ঠীমূলক একটি, ঠিক আছে, বুঝেছো। এখন অ্যাঞ্জিওস্পার্ম আর হচ্ছে জাইনোস্পার্ম যেটা রয়েছে, অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে আবৃতকারী আর জাইনোস্পার্ম হচ্ছে নগ্নবীজী। এটা হচ্ছে জাইনোস্পার্ম, ঠিক আছে। আর স্পোরোটাইপ কি, স্পোরো, আরেকটা হচ্ছে স্পোরোটাইপ। স্পোরোটাইপ কি, স্পোরোটাইপ হচ্ছে স্পোর উদ্ভিদ প্রজন্ম, এটি অ্যাঞ্জিওস্পার্মের সিনোনিমস হয়, ঠিক আছে, সিনোনিমস নয়, ঠিক আছে, বলতে পারো তোমরা যে পুরো স্পোর উৎপাদক প্রজন্ম, ঠিক আছে, স্পোরোটাইপ। তো এটা তোমাদের আমি পরে যখন কোশ্চেন আসবে ওটা আবার বুঝবে। অ্যাঞ্জিওস্পার্মকে ফ্লাওয়ারিং প্ল্যান্টও বলা হয়, ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্ম ফ্লাওয়ারিং প্ল্যান্টও বলা হয়, মনে রাখবে, ঠিক আছে, বুঝেছো তোমরা। নেক্সট হচ্ছে জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদের বীজ কেমন, নগ্ন বা ডিম্বাশয়ের মধ্যে আবদ্ধ থাকে, ফলের মধ্যে আবদ্ধ, বীজ অনুপস্থিত, শুধুমাত্র মাটির নিচে থাকে, ঠিক আছে। এখানে আমি কি বলেছি, এখানে তোমাদের যে কোশ্চেনটা রয়েছে কি বলেছে, জাইমনোস্পার্ম যে বা নগ্নবীজী, এটা তোমাদের আসতে পারে, তোমাদের ডাইরেক্ট নাম দিয়ে দেবে, দিতে পারে, ঠিক আছে। যে নগ্নবীজী উদ্ভিদের বীজ, যেটা বীজটা কেমন টাইপের, কেমন হবে, তো বীজটা তোমাদের কেমন হবে আমি তোমাদের বলে দিয়েছি। জামনিওস্পার্ম নগ্নবীজী উদ্ভিদ, যেখানে হচ্ছে ফলের মধ্যে আবদ্ধ না, এটা হচ্ছে কি, ফলের মধ্যে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, নগ্ন বা ডিম্বাশয়ের মধ্যে আবদ্ধ নয়, ঠিক আছে, এটা হবে তোমাদের। আরেকটা হচ্ছে ক্রিপ্টোগ্রাম, ক্রিপ্টোজাম, ক্রিপ্টোগ্রাম না জাম, অপুষ্পক বা অজীবী, অজীবী উদ্ভিদ, অবীজী উদ্ভিদ, অজীবী নয় বীজী, অবীজী উদ্ভিদ, ঠিক আছে, এটাও মনে রেখে দিয়ে তুমি, আই থিঙ্ক তোমাদের এটাও ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদ, ঠিক আছে। নগ্নবীজী উদ্ভিদ মানে জ্যামনোস্পার্ম, জ্যামনোস্পার্ম হচ্ছে উদাহরণ কি, আমের ভিতরেই রয়েছে। আচ্ছা, বাঁশের বীজ কোথায় রয়েছে, পাইন, বট, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তোমাদের পাইন, তারপরে বট, বাঁশ। আচ্ছা, বাঁশ কোথায় থেকে, কোনো বাঁশের কোনো দেখেছো তুমি আমরা বীজ রয়েছে, ঠিক আছে, এমনিতে কোনো ফল, ফল বাঁশের একটা ফল এসেছে, এটার ভিতরে বীজ রয়েছে। তোমরা তো নর্থ ইস্টের মানুষের সম্পর্কে যদি বলো যে বাঁশ সম্বন্ধে আইডিয়া নেই, ঠিক আছে, তাহলে তো আর বলে লাভ না, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, যে নিচের কোনটি জিমনোস্পার্ম বা নগ্নবীজী হবে, তো এটার আনসার কি হবে তোমরা বলো, নিচের কোনটি জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ। তোমাদের আমি আরো সময় দিচ্ছি, 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা আবার বলো এটার আনসার কি হবে।
বলো আনসার, তোমরা কমেন্ট করে বলো, আমি টাইম দিচ্ছি তোমাদের, সমস্যা নেই। বাঁশ এটার আনসার। ঠিক আছে, বাঁশের কোনো ফল হয় না। নেক্সট, মনো একবীজপত্রী উদ্ভিদের বীজে কয়টি বীজ থাকে? একবীজপত্রী উদ্ভিদের কয়টি বীজ রয়েছে? ঠিক আছে, সেখানে কয়টি বীজ রয়েছে তুমি বলো এটা। একবীজপত্রী উদ্ভিদের বীজে কয়টি বীজপত্র থাকে? অবভিয়াসলি একবীজপত্রী বলেছে, উদ্ভিদ কয়টি বীজ থাকবে? এটি একবীজপত্রীতে একটি বীজ থাকবে, দ্বিবীজপত্রীতে দুইটি বীজ থাকবে, সিম্পল। এক্সাম্পল যদি বলি আমরা, ধান, ঠিক আছে, ধান, গম, তারপরে ভুট্টা, কলা, নারকেল, এগুলো হচ্ছে এক্সাম্পল একবীজপত্রী উদাহরণ, যেটাকে বলা হয়েছে কি একটি বীজপত্র বা কোটলডন বলা হয়। ঠিক আছে, নিচে কোনটি মটর, গম, আম, গোলাপ? গোলাপ, গম, আম। গম আমি তোমাদের লিখিয়েছি, দেখো এখানে এক্সাম্পলে, গম হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, ডাইকোট বা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় সাধারণত কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? ডাইকোট, যেটাকে আমরা দ্বিবীজপত্রী বলে থাকি, উদ্ভিদের পাতায় সাধারণত কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? এখানে যে শিরাবিন্যাস, আচ্ছা এখানে ডাইকোট মানে কি হতে পারে? আম, জবা, পেয়ারা, শিম। দ্বিবীজপত্রী উদ্ভিদে সবসময় জালিকাবদ্ধ দেখা যায়। ঠিক আছে, শিরাবিন্যাস। আর একবীজপত্রীতে হচ্ছে সমান্তরাল। একবীজপত্রীতে কি লিখবে? একবীজপত্রীতে হচ্ছে বীজ, ঠিক আছে, একবীজপত্রীতে যেই এটা হচ্ছে সমান্তরাল হবে। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন, নেটিভ ফিসিস বা দেশীয় প্রজাতি বলতে কি বোঝায়? অন্যান্য অঞ্চল, নেটিভ, নেটিভ মানে হচ্ছে আমাদের যে ফিশিস গুলো আছে, এগুলো মানুষের সাহায্য ছাড়াই কোনো অঞ্চলে প্রকৃতভাবে পাওয়া যায় এমন প্রজাতি। ঠিক আছে, নেটিভ হচ্ছে স্থানীয়ভাবে প্রাকৃতিকভাবে পাওয়া যাবে, এটা হচ্ছে নেটিভ। ঠিক আছে, বলেছো তোমরা। নেটিভের এক্সাম্পল ভারতের রুই, কাতলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে নেটিভ বলতে পারো স্পিসিসের ভিতরে। বুঝেছো তোমরা? এরপর হচ্ছে এন্ডামিক। এন্ডামিক স্পিসিস বা স্থানীয় প্রজাতির কোন অঞ্চলে সীমাবদ্ধ থাকে? সমগ্র পৃথিবীতে এন্ডামিক স্পিসিস রয়েছে না, শুধুমাত্র জলাশয়ে না, শুধুমাত্র মরুভূমিতে না, একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল রয়েছে এন্ডামিক স্পিসিস। ঠিক আছে, যে নির্দিষ্ট নীলগিরি তাহর পশ্চিম ঘাটের নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ রয়েছে এমন। ঠিক আছে, নির্দিষ্ট অঞ্চলে, ভৌগোলিক অঞ্চলে এটি সীমাবদ্ধ রয়েছে। তো এখানে আমি যদি তোমাকে বলি এন্ডামিক, তোমরা প্যান্ডামিক শুনেছো, ঠিক আছে, সিমিলার, যেটা মানে রিসেন্টলি এন্ডামিক হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে, প্যান্ডামিক হচ্ছে প্যান ওয়ার্ল্ড, প্যান ভারতে, পুরো ভারতের সময়। ঠিক আছে, এক্সোটিক স্পিসিস বা বিদেশি প্রজাতি বলতে কি বুঝো? কোন অঞ্চলের দেশীয় প্রজাতি, অঞ্চল থেকে আনা প্রজাতি, বিলুপ্ত প্রজাতি, স্থানীয়। স্থানীয় এক্সোটিক মানে কি? এক্সোটিক জীব বা বিদেশি পদার্থ উদ্ভিদ বা প্রাণী প্রজাতিকে বোঝায় যা তার প্রাকৃতিক বিস্তৃতি অঞ্চলের বাইরে। সাপোজ তুমি এখন হচ্ছে ত্রিপুরাতে রয়েছো, তুমি সাপোজ ধরো সার্বিয়া গিয়েছো, বা এজ এক্সাম্পল আমস্টারডাম গিয়েছো। ঠিক আছে, তো আমস্টারডাম গিয়েছো, তার মানে হচ্ছে তুমি কি অন্য অঞ্চল থেকে আনা হয়েছে তোমাকে, তাহলে তুমি এক্সোটিক স্পিসিস। ঠিক আছে, ইনভেসিভ স্পিসিস বা আগ্রাসী প্রজাতি বলতে কি বোঝায়? ইনস্পেসিভ স্পিসিস বা আগ্রাসী, ঠিক আছে, তো ইনস্পেসিস বা আগ্রাসী প্রজাতি হলো অস্থানীয়, নন নেটিভ, এমন দেশীয় প্রজাতি যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং দেশে বাস্তুতন্ত্রের ক্ষতি করে, নিষ্ক্রিয় অবস্থায় থাকা প্রজাতি। ঠিক আছে, এরপরে হচ্ছে শুধুমাত্র সৌন্দর্যের জন্য ব্যবহৃত প্রজাতি, মানে হচ্ছে অস্থানীয় প্রজাতি যা কোনো অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জৈব বৈচিত্র্য এটার ক্ষতি করে, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের ক্ষতি করে, সেটা হচ্ছে ইনভেসিভ স্পিসিস। ঠিক আছে, নেক্সট দেখো 13 নম্বর, বাঁশ কাঠের মতো দেখতে হলেও উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে
এটি কোন শ্রেণী বাঁশ গাছ? যদি আমরা দেখতে হলো উদ্ভিদ বিজ্ঞানের হলো, এটি কি বাঁশ হচ্ছে ঘাস, ঠিক আছে? কখনো বাড়িতে বলো বাঁশ ঘাস গুলো তুলে দাও বা বাঁশ গাছ গুলো কেটবো, দেখবে বাড়িতে এমন তুলে দিয়ে তোমাকে। আচ্ছা, বাঁশ যে উদ্ভিদটা সেটা হচ্ছে তোমাদের বলে দিই, বাঁশ যেটা আছে সেটা হচ্ছে আমাদের ঘাস জাতীয় উদ্ভিদ, যেটা হচ্ছে পসি, এটা নামটা দেখে নিও গোত্রের, ঠিক আছে? এটা একটা একবীজপত্রী বাঁশ, হচ্ছে একবীজপত্রী, ঠিক আছে? ঘাস জাতীয় উদ্ভিদ। ভারতের বনভূমির ধরন, ভারতের বনভূমির ধরন শ্রেণীবিন্যাসের কোন পদ্ধতি সাধারণত ব্যবহৃত হয়? ভারতের যে বনভূমি রয়েছে, ঠিক আছে, এটাকে যে ডিসক্রাইব করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক আছে, বনভূমির শ্রেণীবিন্যাসে? তোমাদের অপশানে কি আছে? চ্যাম্পিয়ন আর সেটের পদ্ধতি, যেটা 1968-এ দেওয়া হয়েছে ভারতের বল, ঠিক আছে? 14টি 16টি ফরেস্ট টাইপের কথা, গ্রুপের কথা বলেছে, ঠিক আছে? মনে রাখবে এটা। তাহলে চ্যাম্পিয়ন অ্যান্ড সেট এর শ্রেণীবিন্যাস ব্যবহার করা হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল সাধারণত কেমন হয়? তো গুচ্ছমূলক হয়, প্রধান মূল বা ট্যাপ রুট হয়, মূল, ঠিক আছে? যে মূলটা রয়েছে সাধারণত প্রধান মূল বা ট্যাপ রুট হয়, ঠিক আছে? ট্যাপ রুট হয়। এক বীজপত্রী হচ্ছে গুচ্ছ, এক বীজপত্রী, ঠিক আছে? এক বীজপত্রী হচ্ছে গুচ্ছমূলক হয়, বীজপত্রী হচ্ছে এক গুচ্ছমূলক হয়, ঠিক আছে? নেক্সট দেখো, এক বীজপত্রী উদ্ভিদের ফুলের অংশ সাধারণত কত এর গুণিতকে থাকে? এক বীজপত্রী উদ্ভিদের ফুলের যে অংশগুলো রয়েছে কত এর গুণিতকে থাকে? এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। কত এর গুণিত থাকবে? অবভিয়াসলি এটা তোমাদের একবীজপত্রী উদ্ভিদে মানে কি, লিলি আছে, ধান আছে, গম আছে, কলা আছে, এটা 3 এর গুণিতক থাকবে, 3। এটা হচ্ছে একবীজপত্রী। আর দ্বিবীজপত্রী 4 বা 4 আর 5 এর, ঠিক আছে? মনে রাখবে 4 বা 5 এর থাকবে গুণিতক। দ্বিবীজপত্রী উদ্ভিদের ফুলের অংশ সাধারণত কত এর গুণিতকে থাকে? 4 বা 5 এর গুণিতকে থাকে, ঠিক আছে? ভারতে পাওয়া যায় একটি বিদেশি আগ্রাসী উদ্ভিদের সাধারণ উদাহরণ কোনটি হবে? ঠিক আছে, আগ্রাসী উদ্ভিদের, ভারতে পাওয়া যায় একটি বিদেশি আগ্রাসী উদ্ভিদের এক্সাম্পল কি হবে? ঠিক আছে, আগ্রাসী উদ্ভিদের এক্সাম্পল কি হবে? প্রথম অপশন শাল, সেকেন্ড হচ্ছে ল্যান্টেনা ক্যামারা, ক্যামারা, তো থার্ড হচ্ছে আমাদের কি, ঠিক আছে? ইনভেসিভে পাওয়া যায় সেটা হচ্ছে ল্যান্টানা ক্যামেরা, যেটা এটা। আরো কিছু উদাহরণ যদি কচুরি পানা, যেটাকে কচুরি পানা যেটাকে বলা হচ্ছে, ল্যান্টানা তো একটা বলেছি, কচুরি পানা, পার্থেনিয়াম, ক্রোমেলিয়া, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে কি ইনভেসিভ আগ্রাসী উদ্ভিদের উদাহরণ। তাহলে কি কি বলেছি আমি? কচুরি পানা, কচুরি কচুরি পানা বলেছি, দেন হচ্ছে পার্থেনিয়াম বলেছি, ক্রোমিয়াম বলেছি, ক্রোমিলিনা বলেছি, ঠিক আছে? ক্রোমিনিয়া, ঠিক আছে? 18-র পরে 19 নাম্বার, যেই উদ্ভিদ স্বাভাবিকভাবে শুধুমাত্র একটি ছোট নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় এবং অঞ্চল কোথাও অন্য কোথাও পাওয়া যায় না, তাকে কি বলা হয়? যে উদ্ভিদ স্বাভাবিকভাবে শুধুমাত্র একটি ছোট্ট নির্দিষ্ট অঞ্চলে পাবে, এই একটা নির্দিষ্ট অঞ্চলে পাবে, সেটাকে অন্য কোথাও পাবে না সেটা, ঠিক আছে? তো এটা কি বলা হয়? সেটাকে বলা হয় আমাদের এন্ডেমিক বা স্থায়ী, নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে সাইকাস কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? ঠিক আছে, সাইকাস কোন ধরনের উদাহরণ? অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী, জিমনোস্পার্ম বা নগ্নবীজী, ব্রায়োফাইট আর ফাঙ্গাস বা ছত্রাক। সাইকাস যেটা রয়েছে এটা হচ্ছে জেমনোস্পার্মের নগ্নবীজী, ঠিক আছে? জেমনোস্পার্ম নগ্নবীজী, এর বীজের ভিতরে আবৃত থাকে না, অর্থাৎ বীজ নগ্ন অবস্থায় থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের আজকে 20 কোশ্চেন, ঠিক আছে? 20 মিনিটের ক্লাস হয়েছে, ছোট একটা ক্লাস। কোশ্চেনগুলো নোট করে রাখো। আমাদের যে নেক্সট যে ক্লাসটা হবে, নেক্সট ক্লাসে আমরা আরো 20টা কোশ্চেন এরকম করে আমি 10টা ফ্লোরা ক্লাস ডিসকাশন করব, দেন আমরা শুরু করবো হচ্ছে ফোনার 10টা ক্লাস, ঠিক আছে?
এরপর আমি তোমাদের জন্য দেখবে ম্যাথের কিছু, ইংলিশের তো ক্লাস আমি করিয়ে দেবো কিছু, অ্যান্ড ম্যাথের তারপর আমরা মক টেস্ট করব। ঠিক আছে, প্রপার মক টেস্ট করবো, 100 মার্কসের মক টেস্ট সপ্তাহে 2টা করবো। ঠিক আছে, যদি তুমি সত্যি চাও যে 100 মার্কসের মক টেস্ট করাই, তাহলে অবশ্যই কমেন্টে তুমি বলবে। বুঝেছো তোমরা? থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।